পতন ঘটিয়েছে। কাজেই শেখ হাসিনার এই যে মানসিক যে স্ট্রেন, সে এখনো মনে করছে যে জনগণ তাকে ভালোবাসে, জনগণ বিক্ষুব্ধ নয় এবং সে আবার বাংলাদেশে আসলে লোকজন তাকে বরণ করে নেবে এবং শি কুড ডু বেটার দ্যান এনিবডি। এই যে তার যে মানসিক অবস্থা, এটা তাকে একেবারে তার উপর বুলডোজার চালিয়ে না দেওয়া পর্যন্ত এটি থামবে না, কোনো অবস্থায় থামবে না। ভাইয়া এটা একটু দেখি কি এটা এটা হচ্ছে হাড়। হ্যাঁ, এটা আপনারা কি ধারণা করছেন কিসের হাড় হতে পারে? বড় ভাই আগে 3-4টা পাইছি, এখন আবার এই যে কেবল আবারও পাইলাম। ঠিক আছে, আচ্ছা একটু বলেন আপনি। প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের ভিডিওটি প্লে করেছেন সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছে আজকের ভিডিওটি। প্রিয় দর্শক, আপনারা জানেন 5ই আগস্টে কিন্তু শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর সেখান থেকে বসে বিভিন্ন রকম ষড়যন্ত্র করে যাচ্ছিল তিনি, যেমন কল রেকর্ড, বিভিন্ন নেতাকর্মীর সাথে কথা বলা এবং বিভিন্ন মিডিয়াতে এসে বক্তব্য দেওয়ার পরে কিন্তু বিভিন্ন নেতাকর্মীর সাথে কথা বলা এবং সেই কল রেকর্ডটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করা, ঠিক তেমনই আবার মিডিয়াতে এসে বক্তব্য দেওয়া, এগুলো কারণে কিন্তু বাংলাদেশ প্রতিনিয়ত অস্থিতিশীলের দিকে যাচ্ছিল। শেখ হাসিনা এই পর্যন্ত যা যা করেছেন সবকিছুই পরিকল্পিত হিসেবে মনে করছেন গোলাম মাওলা রনি। প্রিয় দর্শক, তার নিজস্ব ইউটিউব চ্যানেলে কিন্তু এ বিষয়ে কথা বলতে এসে তার রাগ কিন্তু নিজে ধরে রাখতে পারেনি। তিনি কিন্তু স্বয়ং শেখ হাসিনার ওপর দিয়ে কিন্তু বুলডোজার চালানোর কথা বলেছে। প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে আরও বিস্তারিত জানবো। প্রিয় দর্শক, সরাসরি আমরা স্ক্রিনে চলে যাব। প্রিয় দর্শক, ছোট্ট একটি রিকোয়েস্ট, এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন দেশের সকল আপডেট পেতে। চলুন আমরা কথা না বেরিয়ে সরাসরি সেই স্ক্রিনে চলে যাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আজকের যে শিরোনামটি নির্ধারণ করেছে, এই শিরোনাম নিয়ে কোনো রকম ভনিতা না করে সরাসরি আলোচনায় চলে যাই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এখন ভারতে রয়েছেন রাষ্ট্রীয় মেহমান হিসেবে। সেখানে বসে যা কিছু করছেন, যা কিছু বলছেন, প্রায় সব কিছুতেই বাংলাদেশ তোলপাড় হয়ে যাচ্ছে। তিনি টেলিফোনে কারোর সঙ্গে কথা বলছেন, সেটা আবার তার যারা লোকজন রয়েছে তারা ভাইরাল করে দিচ্ছে। তিনি বিদেশে বিভিন্ন যে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন রয়েছে বা সংগঠন রয়েছে, তাদের সঙ্গে ভার্চুয়ালি অডিও সেই বৈঠক করছেন, সেগুলো বাংলাদেশকে তোলপাড় করে দিচ্ছে। তিনি বাংলাদেশকে ঢুকতে চাচ্ছেন, তারপরে তিনি প্রতিশোধ নিতে চাচ্ছেন, তারপর তিনি নসিহত করছেন, সাজেশন দিচ্ছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের পেছনে আগে যেভাবে লিখেছিলেন ওভাবে লেগে আছেন। এই কাজগুলো তিনি অবিরত করে যাচ্ছেন। এবং সর্বশেষ তিনি ছাত্রদের উদ্দেশ্যে যে ভাষণ দিচ্ছিলেন, ওটাকে প্রতিহত করার জন্য যখন থ্রেট দেয়া হলো যে 32 নম্বর বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হবে, তো বোঝার চেষ্টা করুন যে একদিকে বুলডোজার দিয়ে ভাঙছে এবং নিঃসন্দেহে ওই যে বুলডোজার দিয়ে যে ভাঙছে সেই ছবি তিনি দেখছিলেন এবং শব্দ তিনি শুনছিলেন। এর কারণ হলো যারা যারা এই কাজ করছিলেন তার মধ্যে তার যে এজেন্ট ছিল না, কথা বলা যায় না। কিন্তু একদিকে তার যে অস্তিত্ব, তার পৈতৃক বাড়ি, তার গর্বের ধন, তার যাকে বলা হয় আইডেন্টিটি, তার পলিটিক্যাল যাকে বলা হয় মূলধন, রাজনৈতিক মূলধন, তো এটা যখন তছনছ হচ্ছিল তখনও তার কণ্ঠ ছিল দৃঢ়। তিনি ছিলেন অবিচল, তিনি ছিলেন প্রতিহিংসা পরায়ণ এবং তিনি ছিলেন যাকে বলা হয় আগামী দিনে আরও বড় কিছু করার স্বপ্নে বিভোর, এবং সেইভাবে তিনি প্রায় ৪৫ মিনিট বক্তব্য দিয়ে গেছেন। তো এখন এটা দ্বারা আসলে কি বোঝায়? এটা দ্বারা ভবিষ্যতের যে আওয়ামী লীগের পরিণতি, এটি কি ইন্ডিকেট করে? অনেকে নীতি কথা আমরা বলছি যে শেখ হাসিনা নিজে পালিয়ে গেছেন, তার আত্মীয় স্বজনদেরকে তিনি নিরাপদে নিয়ে গেছেন, আর টাকা পয়সা তো অনেক আগেই তিনি নিয়ে গেছেন। আমরা বলার চেষ্টা করছি আওয়ামী লীগের যারা কেন্দ্রীয় নেতা তারা 1971 সনে যেভাবে দেশ ছেড়ে কলকাতাতে নিরাপদ আশ্রয় নিয়েছেন, এখন কলকাতার বাইরে তারা লন্ডনে, আমেরিকা, ইউরোপ, কানাডা সব জায়গাতেই বিত্ত এবং বৈভবের বিশাল পাহাড় গড়ে তুলে তারপর ওখানে থেকে এদেশের যারা নিরীহ আওয়ামী লীগার কেবলই মাত্র নৌকা করে বঙ্গবন্ধুকে ভালোবাসে, তাদের জীবনকে বুলডোজারের তলে ফেলে দিয়েছেন, তাদের জীবনকে হাতুড়ির নিচে ফেলে দিয়েছেন।
আর ওখানে বসে বসে একটার পর একটা অনার সৃষ্টি তৈরি করছেন। এটা আওয়ামী লীগ যারা প্রতিপক্ষ তারা বলে শেখ হাসিনাকে নৈতিকভাবে দুর্বল করার চেষ্টা করছেন, আর আওয়ামী লীগের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছেন। কিন্তু আপনি যদি খোঁজ নিয়ে জানেন তাহলে দেখতে পাবেন যারা বিদেশে আছেন, আজ পর্যন্ত গত 7 মাসে একটা সিঙ্গেল লোক শেখ হাসিনাকে গালি দেয়নি। যেভাবে হাওয়া ভবনকে নিয়ে বহু প্রচার প্রপাগান্ডা করার পরেও বিএনপির কোনো নেতা তারেক রহমান সাহেবকে গালি দেননি, একইভাবে আওয়ামী লীগের কোনো লোক এত কিছু করার পরে অনুশোচনা তো দূরের কথা, এই যে বাড়িঘর ভেঙে যাচ্ছে, সমস্ত কিছু হয়ে যাচ্ছে, কিন্তু শেখ হাসিনাকে গালি দিয়েছে, শেখ হেলালকে গালি দিয়েছে, শেখ সেলিমকে গালি দিয়েছে, এরকম কোনো অডিও ফুটেজ বা ভিডিও ফুটেজ দেখাতে পারবেন না। এর অর্থ এটাকে তারা মেনে নিয়েছেন। যেমন যে বাড়িগুলো ভাঙা হয়েছে সেই বাড়িগুলো প্রায় সবই গত 15 বছরে তৈরি হয়েছে। তো তারা মনে করছে যে এগুলো তো আসলে আওয়ামী লীগের কারণেই আমাদের এই বাড়িগুলো হয়েছে। সেটা নাটোরের এক সংসদ সদস্যের বাড়ি, শিমুলের বাড়ি, অথবা শাহরিয়ার আলমের বাড়ি, অথবা তোফায়েল সাহেবের বাড়ি, হোয়াট এভার মেবি। 15 বছর বা 20 বছরের পুরনো বাড়ি খুব অল্প আছে, বেশিরভাগই আধুনিক বাড়ি। এগুলো তৈরি হয়েছে 2009 সনের পরে। কাজেই তারা মনে করছে যে ঠিক আছে, আমি 100 কোটি টাকা রোজগার করেছি, 5 কোটি টাকাতে একটা বাড়ি করেছি, বাকি খরচ করেছি 50 কোটি টাকা, আমার কাছে তো এখনও 50 কোটি টাকা আছে, কাজেই ভাবুক না বাড়ি, বিনিময়ে আবার নেত্রী আসুক, নেত্রী এসে আবার আমাদেরকে ক্ষমতা নিয়ে যাক। এর কারণ হলো সেই 111 থেকে শুরু করে এ পর্যন্ত দলকে এই পর্যায়ে নিয়ে আসার জন্য মূলত ভালো বলেন মন্দ বলেন একক কর্তৃত্ব বা কৃতিত্ব শেখ হাসিনার। ভারতের সঙ্গে বন্ধন করা, সেনাবাহিনীর সঙ্গে 11-এর সময় সমঝোতা করা, তারপরে খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে ইলেকশনে আসা 2008 সনে, এই জিনিসগুলো শেখ হাসিনা এককভাবে করেছেন। এবং তিনি আজকের যে বিপদের মধ্যে আছেন এখানে তিনি অনেকটা নিরাপদ। কিন্তু তিনি যখন 111-এর সময় জেলখানাতে ছিলেন তখন আমাদের সংসদীয় কমিটির বৈঠকে তিনি বলেছেন যে হতাশা তাকে এমনভাবে গ্রাস করেছিল তার কাছে মনে হতো আজকেই তার জীবনের শেষ দিন। তো জেলখানাতে বসে শেখ হাসিনার সেই যে আকুতি, সেই আকুতির যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কারণে তিনি সবার আগে দুটো জিনিস করেছেন। সেটা হলো দলের নিজের পরিবারের অর্থনৈতিক ভিত্তিটা তিনি মজবুত করেছেন। আমরা 2005 সনে ফরিদপুরের, আমি তখন সদরপুর চরবহাদুর হোসেন এলাকার মনোনয়ন প্রত্যাশী, আমরা যে কোনো ব্যাপারে একটা অভিযোগ জানানোর জন্য ওনার সাথে দেখা করেছিলাম ধানমন্ডির অফিসে। প্রায় 100 জনের মতো মানে যাকে বলা হয় এলাকার ফরিদপুরের নেতারা ছিলেন সদরপুর চরবহাদুর হোসেনের। তো তিনি আমাদের সবাইকে বললেন যে আগামীতে আমি যদি ক্ষমতায় আসি, সেই 96-2001 যে ভুল করেছি সে ভুল করবো না, ব্যবসা বাণিজ্য ওপেন করে দেবো, তোমরা রাজনৈতিক ক্ষমতা যে যাই পাও না কেন কিন্তু অবাধে ব্যবসা করে তোমরা সবাই কোটিপতি হতে পারবে, সেই ব্যবস্থা আমি করব, সেই ভুল আমি আর করব না, যেন দলের বিপদের সময় তোমাদের হাতে টাকা থাকে। আমি বিএনপির কাছ থেকে এই জিনিসটা শিখেছি। এই সময়টাতে তিনি আমাদেরকে কথা বলেছেন। এবং আবার যখন 2009 সনে পার্লামেন্টারি কমিটির বৈঠকে, প্রথম বৈঠকে তিনি বলেছিলেন যে আমি যে বেঁচে আছি এটা আমার স্বপ্নের বাইরে, আমি স্বপ্নেও দেখিনি, আমার কাছে প্রতি মুহূর্তে মনে হতো আমি মরে যাচ্ছি, আমি ধ্বংস হয়ে যাচ্ছি। তো আমি যেহেতু বেঁচে আছি আমার কাছে মনে হচ্ছে যে আল্লাহ আমাকে বিশেষ কতগুলো কাজ করার জন্য বাঁচিয়ে রেখেছেন। তো কাজেই যে যাই বলুক, যে যত সমালোচনা করুক, আমি আমার কাজ থামাবো না, আমি যে সিদ্ধান্তগুলো নিয়েছি সেগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। এই কথাগুলো 2009 সনের জানুয়ারি মাসের যে প্রথম সংসদীয় কমিটির বৈঠক হলো, পার্লামেন্টারি কমিটির বৈঠক, তিনি এই ক্লোজ ডোর বৈঠকে, যেখানে কেউ থাকে না, সরকারের কোনো কর্মকর্তা থাকে না, শুধুমাত্র এমপিরা থাকেন, এমনকি পার্লামেন্টের কোনো ওই গেটম্যানও থাকে না, শুধুমাত্র এমপিরা থাকেন। তো সেই বৈঠকে তার সেই দৃঢ়তা ছিল। এখন দেখুন 2025 সনে এসে তিনি একই কথা বলছেন যে আমার তো মরে যাওয়ার কথা, যদি গণভবনে আন্দোলনকারীরা ঢুকতো তাহলে আমাকে মেরে ফেলতো, তা আমাকে আল্লাহ বাঁচিয়েছেন, কেউ না। তিনি কাউকে ধন্যবাদ দিচ্ছেন না, বা কোনো সরকারি কর্মকর্তা বা বাহিনী তাকে রক্ষা করেছে, বা কোনো ভারত তাকে রক্ষা করেছে, কিচ্ছু না। তিনি সোজাসুজি বলছেন যে আমি
প্রাণে রক্ষা পেয়েছি, আল্লাহ আমাকে বাঁচিয়েছেন, কাজেই আল্লাহ আমাকে যে হায়াতটা দিয়েছেন নির্দিষ্ট কিছু কর্ম করার জন্য, এবং সেই কাজগুলো আমি করব। ফলে কি হলো দেখুন, সবাই হতাশার সাগরে ডুবছে, কেউ কাঁদছে, আর সে তখন হিন্দি গান বাজাচ্ছে, এবং আমরা সেই শুনতে পাচ্ছি তু সিজ বড়ি হ্যায় মাস্ত মাস্ত। তো তিনি সেই হিন্দি গান শুনছেন, রং তামাশা করছেন, হাসি ঠাট্টা করছেন, নেতাকর্মীদেরকে উদ্বুদ্ধ করছেন, এবং এখন এই যে ভাঙচুরের পরে অনেক নেতাই, অনেক কর্মী তার সাথে কথা বলছেন, এবং এখন তিনি এত অ্যাভেলেবল যে বাংলাদেশের যে কোনো একজন ইউটিউবার যদি চায় তার একটা সাক্ষাৎকার প্রচার করার জন্য, তিনি ফোন করলে সেখানে অ্যাটেন্ড করবেন, দেশের বাইরে অ্যাটেন্ড করবেন, যে কোনো ফেসবুকারের সাথে তিনি আড্ডা দিবেন। তো এইভাবে তিনি নিজেকে উন্মুক্ত করে দিয়েছেন। ফলে নেতাকর্মী যারা দেশের ভিতরে বাইরে রয়েছে প্রতি মুহূর্তে তাকে টেলিফোন করার সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছে, এবং সে আগের থেকে ঘুমাতো না। বাংলাদেশে যখন ছিল, ওবায়দুল কাদেরের সেই কথা মনে আছে যে তার নেত্রী ঘুমায় না। তো তিনি অনেক আগের থেকে 2-3 ঘন্টার বেশি ঘুমান না। আর যারা দীর্ঘদিন এইভাবে নির্ঘুম রজনী যাপন করেন তাদের সাইকোলজিক্যাল, মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল অবস্থা কোথায় পৌঁছে এটা ডাক্তাররা ভালো বলতে পারবেন, কিন্তু তিনি আসলে ঘুমান না। এবং তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন, সকল সুখ স্বাচ্ছন্দ্য নিয়ামত যখন তার পূর্ণতা ছিল, তখন যদি তিনি রাতে প্রিয় দর্শক দেখলেন ভিডিওটি, প্রিয় দর্শক আপনারা জানেন ঠিক একই রকম সমালোচনায় পড়েছেন কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সার্জি চালক তিনি বলেছেন বাংলাদেশের বিভিন্ন মিডিয়াকে শায়েস্তা করার কথা। এই কথাটির সাথে কিন্তু মিডিয়ার বিভিন্ন সাংবাদিক এক হতে পারেনি। এইটা নিয়ে যখন তাকে টক শোতে প্রশ্ন করা হয় তখন প্রশ্নটির উত্তর দিতে গিয়ে নিজেই বিভ্রান্তিতে পড়ে যায়। চলুন আমরা কথা না বাড়িয়ে সে ভিডিওতে চলে যাব। প্রিয় দর্শক, ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি 3 ঘন্টা ঘুমাতেন, এখন 2 ঘন্টা ঘুমান কিনা চলুন আমরা কথা না বলে সরাসরি সে ভিডিওতে চলে যাব। তিনি একেবারে দেশ বিদেশে সবসময় সবার জন্য উন্মুক্ত থাকেন। তো এই যে তার যে একটা বেপরোয়া মনোভাব, এই বেপরোয়া মনোভাবের যে পরিণতি, সেই পরিণতি আমরা যারা আছি বাংলাদেশে, কেউ শেখ হাসিনার পক্ষে কেউ বিপক্ষে, সেটা বুঝতে হবে যে তিনি খুব সহজে ছেড়ে দেবেন না। 2 নম্বর হলো যে মানুষ যখন হতাশ হয়ে পড়ে তখন তার চেহারা ছুড়েতে আপনি দেখবেন যে কালিমা লিপ্ত হয়, তারপরে তার কণ্ঠ ভেঙে যায়, সে কাঁদে, তার হাত পা কাঁপে, থরথর করে হাত পা কাঁপে। কিন্তু উনি যে টেলিফোনে যেভাবে কথাবার্তা বলছেন তাতে মনে হচ্ছে তার বয়স আরও 20 বছর কমে গেছে, তার ভিতরে তারুণ্য বেড়ে গেছে, এবং তিনি যে কর্মগুলো অতীতে করতেন সেই কর্মগুলো করার জন্য তার হাত এখন নিষ্ফিস করছে। 80-র দশকে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ক্যাডার ছিলেন, মানে অস্ত্র চালাতেন, তাদের মুখে শোনা যে প্রতিপক্ষের সাথে লড়াই করার জন্য তিনি অনেক সময় গুলি কিনে দিয়েছেন, ডাইরেক্ট যে এত রাউন্ড গুলি কিনে দিয়েছেন, নিজের হাতে টাকা দিয়েছেন। অনেকে তো বলে এই যে শেরাটনের সামনে যে নানক সাহেব বা আজম সাহেবদেরকে যে দায়ী করা হয় বিআরটিসি দোতলা বাসে গান পাউডার দিয়ে আগুন লাগানোর, এটা তার সরাসরি নির্দেশে। এখন এই যে তিনি যে সকল গুমের ঘটনা, ইলিয়াস আলী থেকে শুরু করে অন্য যে সকল গুম হয়েছে, তো প্রায় সব জিনিসই তিনি নিজে ডাইরেক্টলি হ্যান্ডেল করেছেন, অর্থাৎ যে করেছে তার সাথে তিনি নিজে কথা বলেছেন, কোনো ভায়া মিডিয়া নেই, সে যেই করুক না কেন। যেমন ধরুন একজন মেজর যদি কোনো একটা কাজ করে থাকেন র্যাবের, তাহলে মেজরের সাথে শেখ হাসিনার ডাইরেক্ট যোগাযোগ ছিল, তিনি র্যাবের ডিজির মাধ্যমে, বেনজিরের মাধ্যমে কোনো কাজ করাননি। আবার বেনজিরকে যেটা বলেছেন ওটা ডাইরেক্ট বেনজিরকে বলেছেন। কোনো ওসি প্রদীপকে যদি তার দরকার হতো সরাসরি প্রদীপকে তিনি সেই কর্ম করতেন। তো একইভাবে এই কাজ করে তিনি আওয়ামী লীগকে সামলিয়েছেন, এরশাদকে সামলিয়েছেন, ফ্রিডম পার্টিকে সামলিয়েছেন, জামাত শিবিরকে সামাল দিয়েছেন, রাষ্ট্র ক্ষমতা 15 বছর বৈধ অবৈধ অনিয়ম যা কিছু হোক না কেন তিনি চালিয়েছেন। এই বুদ্ধি দিয়ে তিনি ভারতকে নাকানি চুবানি খেয়েছেন, আবার এখন সে ভারতের মেহমান হিসেবে ভারতে আছেন। চীনকে নাকানি চুবানি খেয়েছেন, আমেরিকাকে নাকানি চুবানি খেয়েছেন। আবার এখন যে ট্রাম্প প্রশাসন, তারা এসে প্রচার করেছে যে ডিপ স্টেট, যে তাদের একটা প্রকল্প আছে, সেই প্রকল্পের মাধ্যমে বিলিয়ন ডলার খরচ করে বিভিন্ন দেশে যে সরকার পরিবর্তন হয়েছে, সেই সরকার পরিবর্তনের মধ্যে বাংলাদেশের নামও অন্তর্ভুক্ত হয়ে গেছে। যে 2018 সাল থেকে সরকার এই বাংলাদেশ শেখ হাসিনার বিরুদ্ধে চক্রান্ত করে তারপর এই সরকার পতন ঘটিয়েছে। কাজেই শেখ হাসিনার এই যে মানসিক যে স্ট্রেংথ, সে এখনও মনে করছে যে জনগণ তাকে ভালোবাসে, জনগণ বিক্ষুব্ধ নয়, এবং সে আবার বাংলাদেশে আসলে লোকজন তাকে বরণ করে নেবে এবং
শি কুড ডু বেটার দ্যান এনিবডি। এই যে তার যে মানসিক অবস্থা, এটা তাকে একেবারে তার উপর বুলডোজার চালিয়ে না দেওয়া পর্যন্ত এটি থামবে না, কোনো অবস্থায় থামবে না, সেটি চলতে থাকবে। কাজেই যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা আছে ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের এই যে বৈশিষ্ট্য চরিত্র, এটি এক চুলও এটি বন্ধ হবে না। অতি সম্প্রতি নিজুম মজুমদার নামে একজন আলোচিত আওয়ামী লীগ নেতা আছেন, তাকে অনেক অনেক কথা বলেন, কিন্তু তিনি আওয়ামী লীগ করেন, খুব স্ট্রংলি আওয়ামী লীগ করেন। তো তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন, দেখলাম যে সেই স্ট্যাটাসে তিনি বলার চেষ্টা করেছেন যে শেখ হাসিনা যদি হিমালয় পর্বত হয় তার তুলনায় তিনি একটি তেলাপোকা। এই কারণে বলেছেন যে তিনি হয়তো এই সময়টিতে তার সাথে কথা বলেছেন এবং তাকে পরামর্শ দিয়েছেন যে আমেরিকার দাবি মেনে নেন, এটা করেন, এটা করেন, ইত্যাদি ইত্যাদি, এইভাবে তো আসলে শেষ হয়ে যাব। তো তার প্রেক্ষিতে শেখ হাসিনা যে দৃঢ়তা দেখিয়েছে, যে কথাগুলো বলেছে, সেই কথা শুনে নিঝুম মজুমদার তিনি অনেকটা ঝিম মেরে গিয়েছেন। তো বুঝতে হবে যে, এবং সেটা তিনি আবার স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন। কাজেই এখন যারা শেখ হাসিনাকে বিরোধিতা করতে চান, তার বিরুদ্ধে যে সকল অভিযান চলছে, অপারেশন ডেভিল, হান্ট থেকে শুরু করে সেই যাকে বলা হয় ৩২ নম্বরের মসজিদ নির্মাণ, মন্দির নির্মাণ, অন্যান্য বাড়িঘর ভাঙা, তার সঙ্গে সঙ্গে সবাইকে বুঝতে হবে যে কোন জায়গাটাতে আঘাত করতে হবে। ব্রিটিশরা নেপোলিয়ন বোনাপার্টকে, ফ্রান্সকে তারা লক্ষ্য করে, মানে ফ্রেঞ্চ আর্মিকে বা ফ্রান্সকে কখনোই ব্রিটিশরা লক্ষ্যবস্তু করেনি। তারা সবসময় নেপোলিয়ন বোনাপার্টকে লক্ষ্যবস্তু করেছে এবং নেপোলিয়ন বোনাপার্টকে বেশ কয়েকবার তারা আটকে রেখেছে এবং তিনি সেখান থেকে একবার বের হয়ে আবার তিনি সেই পুরো ফ্রান্সের যাকে বলা হয় কর্তৃত্ব নিয়েছিলেন। আবার তার বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছে এবং সর্বশেষ যুদ্ধ, যেটা ওয়াটারলু যুদ্ধ, সেই যুদ্ধে পরাজিত হয়ে তাকে এমন জায়গাতে নিয়ে যাওয়া হয়েছিল, সেন্ট হেলেনা দ্বীপে, যেখান থেকে তিনি আর কোনো অবস্থাতে ফিরে আসার সুযোগ পাননি। তো কাজেই শেখ হাসিনা যেখানে আছে, আপনি যদি নেপোলিয়নের জীবন থেকে নেন এবং ব্রিটিশদের আচরণ দেখেন, তাহলে আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশের বিরুদ্ধে, তারপরে আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের বিরুদ্ধে, সেনাবাহিনীর বিরুদ্ধে, পুলিশ বাহিনীর বিরুদ্ধে আমরা যে বিষোদ্গার করছি, এটি দরকার নেই। মূলত এখানে প্রভোগ যে করছে, যদি পারেন তার সঙ্গে প্রতিযোগিতা করেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেখলেন আপনারা ভিডিওটি। প্রিয় দর্শক, আপনারা জানেন ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি ভেঙে দেওয়ার পর কিন্তু বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য জনগণের সামনে এসে পড়েছে। তার ভেতর যেমন বিভিন্ন ছাত্রদের ড্রেস বের হয়ে আসা থেকে শুরু করে বিভিন্ন হাড়, মানুষের হাড় থেকে শুরু করে বিভিন্ন চাঞ্চল্যকর আমালত কিন্তু সেখান থেকে বের হচ্ছে। চলুন আমরা কথা না বাড়িয়ে এটা নিয়ে বিস্তারিত জানবো। প্রিয় দর্শক, ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন দেশের সকল আপডেট পেতে। চলুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি সে ভিডিওতে চলে যাব। এখানে একজন ভাই হাড় পেয়েছেন, আপনি কি এর আগেও হাড় পেয়েছিলেন? আগেরও পাইছেন। অন্য কিছু পেয়েছিলেন কিনা? না, শুধু হাড্ডি পাইছে। মানে এই পানি করলে, লাইট মারলে আরো অনেক কিছু পাওয়া যাইতে পারে। আমি তো লাইট ধরে আছি, চেষ্টা করবেন একটু? আপনি তো চেষ্টা করলে ওই দিন পানির ভিতরে চলেন না, যাই একটু চেষ্টা করি, মানুষজন জানতে চাচ্ছে। ধানমন্ডি ৩২ নম্বরের যে শেখ মুজিবুর রহমানের বাড়ির পাশে নবনির্মিত একটি ভবন, সেই ভবনকে ঘিরেই যত কৌতূহলী ঘটনা ঘটছে এখন ঢাকায়। তো এই আন্ডারগ্রাউন্ড থেকে বের হচ্ছেন মানুষজন। আমিও আজকে সেখানে যাওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে সেখানে হচ্ছে না কি এবং সেখানে কি আছে, আসলে মানুষজন কি দেখছেন। আপনাদের সাথে আছে আমি আব্দুল কাদের নাহিদ। আপনারা শেষ পর্যন্ত দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন। এটি হচ্ছে যে প্রথম যেই গ্রাউন্ড, আমি এইটা ধরেই নেমে যাচ্ছি এবং মানুষজন অনেক দূর দূরান্ত থেকে তারা এসেছেন দেখার জন্য, মানুষজন ভিড় করছেন। শেষ পর্যন্ত একটু যদি দেখাই পুরো এরিয়াটা আপনাদেরকে, এটি হচ্ছে যে পুরো একটা নিচতলার ফ্লোর এবং এটি হচ্ছে যে গাড়ি নামার রাস্তা। এই দিক দিয়ে গাড়ি সহ নেমে আসতে পারবে। তো এই দিক থেকে আমি বাম দিক থেকে শুরু করি। এই দিক থেকে যেমন দেখছিলেন যে প্রথম যে রাস্তাটি, এটি হচ্ছে গাড়ি নামার দ্বিতীয় রাস্তা। এই রাস্তা দিয়েও গাড়ি নামানো যাবে। তো আমি এখন এই দিক দিয়ে না নেমে আমি হচ্ছে আপনার যে সিঁড়ি রয়েছে সেই সিঁড়ি ধরে আমি নেমে যাব এবং দেখায় যে অসংখ্য ময়লা আবর্জনার স্তূপ কিন্তু এখানে ভাগাড়ে পরিণত হয়েছে। আঙ্কেল, ওখানে কি দেখা যাচ্ছে, কি কিছু দেখতে পেলেন? অনেকেই কিছু দেখতে পাননি এবং অনেকেই দেখার জন্য এসেছেন, শুনে এসেছেন। এটি হচ্ছে যে লিফটের যে গর্ত, এই গর্ত পর্যন্ত মানুষজন আসলে পানি
আজকে অনেকটাই পরিষ্কার করে ফেলেছেন। আমি সিঁড়ি ধরে নামবো, যেভাবে মানুষজন সিঁড়ি ধরে নামছে সেই সিঁড়ি ধরেই আমি নেমে যাওয়ার চেষ্টা করছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন। এখানে উপচে পড়া মানুষের সাথে উপচে পড়া গণমাধ্যমের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তো এই সিঁড়ি ধরেই আমরা হয়তো নেমে গেলে দেখার চেষ্টা করব। ইতিমধ্যে আমি কিন্তু প্রথম তলায় নেমে চলে এসেছি এবং এইটি হচ্ছে যে মূলত প্রথম। এখানে কিছু পাওয়া গেল আজকে? কিছু পাওয়া যায়নি? তুমি কতক্ষণ ধরে এখানে আছো? 3-4 ঘন্টা ধরে আছো, কিছু পাওয়া যায়নি এখানে? আচ্ছা, একজনের সঙ্গে কথা বলে জানা গেল তেমন কিছু পাওয়া যায়নি, যেটা আসলে সে উল্লেখ করতে পারবে এরকম কিছু। তো আমরা এই দিক থেকে একটু দেখাই আপনাদের পুরোটা। এটা হচ্ছে যে দ্বিতীয় গ্রাউন্ড এবং এটি হচ্ছে গাড়ি নামার রাস্তা। হ্যাঁ, এটিও গাড়ি নামার রাস্তা এবং মানুষজন ভিড় করছেন এখানে। আমি যাব, কিন্তু আমি সিঁড়ি ধরেই বলছিলাম যে নেমে যাব। কত দূর পর্যন্ত আসলে সিঁড়ি ধরে নেমে যাওয়া যায় সেটি একটু দেখার চেষ্টা করব। এখানে আসার পরে পুরনো অনেক কিছুই আছে, ময়লা আসবাবপত্র। এটি হচ্ছে যে মোজা, হয়তো অনেক দিন পরিত্যক্ত জায়গা, এখানে ছিল, মানুষজন এসেছিল। এখানে স্যান্ডেল রয়েছে এবং এই জায়গাটি পানিতে ডুবে ছিল এবং এই জায়গাটি পানিতে ডুবে থাকার কারণে মানুষের অনেক কৌতূহল জন্মেছিল। অনেকেই বিভিন্ন রকম ধারণা করেছিল, সম্ভবত এই সুতাটি অনেকেই নামিয়েছিলেন কিনা ইট। আসলে এই ইট কত দূর পর্যন্ত যায় সেটি হয়তো অনেকেই দেখার চেষ্টা করেছেন, কিন্তু আমি ইট তো এখানে পাবো না। এই পাইপটা দিয়ে একটু দেখার চেষ্টা করব যে কত দূর পর্যন্ত যাচ্ছে। এই পাইপটার উচ্চতা যদি আপনাকে আগেই দেখাই 6 ফিটের মতো হবে। এই পাইপটার উচ্চতা হবে 6 ফিট। আমি এই পাইপটা এখন নামিয়ে দিচ্ছি, সুবিধা মতো জায়গাতে গিয়ে আমি এটা নামাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই পাইপটা আমি নামিয়ে দিলাম, এখানে শেষ। ভাইয়া এর নিচে কিছু আছে আর নাকি এটাই শেষ? এটাই শেষ। এটা হয়তো 1 ফিট যাচ্ছে, 1 ফিট 2 ফিট, 1 ফিট 2 ফিটে বেশি যাচ্ছে না। একটু ধরেন তো ভাই, আপনি একটু চেষ্টা করেন তো পারেন কি না, দেখেন তো, একটু চেষ্টা করেন তো পারেন কিনা আপনি। হ্যাঁ, নেন ভাই নেন, এই যে ধরেন। হ্যাঁ, একটু দেখেন তো, আপনি চেষ্টা করেন তো। একজন ভাই চেষ্টা করছেন, উনি খুঁজে খুঁজে দেখার চেষ্টা করছেন। নাই, এখানে তেমন বড় কোনো গর্ত এখানে নেই। তো আমরা একটু যেতে চাই আসলে মানুষজন যে কথাগুলো বলছিলেন যে আন্ডারগ্রাউন্ডের যেই অনেক বড় ঘটনা এখানে ঘটেছে, সেই ঘটনা কতটুকু সত্য সেই বিষয়টি একটু খোঁজার চেষ্টা করব আমি। তো এদিক দিয়ে পানি অনেক, হয়তো গেলে যাওয়া যাবে, কিন্তু আমি এদিক দিয়ে না গিয়ে পুনরায় সিঁড়ি ধরে আমি নামার চেষ্টা করব। আসলে কত গভীরে নামা যাচ্ছে। পলিথিন রয়েছে, তো পলিথিনগুলো হচ্ছে যে সম্ভবত শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত পলিথিন, পুড়িয়ে ফেলা পলিথিন, এবং স্যান্ডেল রয়েছে, পুরনো কাঠ, অনেক কিছুই রয়েছে এখানে, অনেক কিছুই আছে। এই আজকেই পানিগুলো শেষে এগুলো পরিষ্কার করে দেওয়া হয়েছে, যার কারণে এখানে মানুষজন আসতে পারছে। এটি হচ্ছে যে আপনাদেরকে আমি দেখাই যে মানুষজন যেভাবে নামলো দ্বিতীয় গ্রাউন্ড পর্যন্ত, এটি হচ্ছে শেষ সিঁড়ি। এটার আশেপাশে আমি মূলত কোনো সিঁড়ি খুঁজে পাইনি। আমি এখানে আসার পরে কোনো ধরনের সিঁড়ি খুঁজে পাইনি, এবং একটু দেখাই গোপন কোনো সিঁড়ি থাকতে পারে কিনা। তাহলে আমি একটু এদিক দিকে ঢোকার চেষ্টা করি। এখানে কোনো সিঁড়ি দেখতে পাচ্ছি না, এখানে সিঁড়ি নেই। তাহলে আমাকে এখন যেতে হবে ঠিক এর উল্টো দিকে, মানুষজন যেদিক দিয়ে বেশি নামছে বা গাড়ি ঘোড়া যেদিক দিয়ে আছে সেদিক দিয়ে। আপনি কতক্ষণ আগে আসছেন আঙ্কেল? এখনই আসলেন? কিছু দেখতে পেয়েছেন? এমনি আপনি আসার সময় কি শুনেছিলেন, কি শুনে আসলেন? তেমন কিছু শুনেন নাই? আন্ডারগ্রাউন্ড এতটুকু শুনছেন, এই তো? আচ্ছা, দেখি আর কে কীভাবে বিষয়টাকে নিচ্ছেন। কিন্তু এই একটা বিষয় বলতেই হয় যে কৌতূহলী মানুষের যে কী পরিমাণ ভিড়, তারা সপরিবারে নিয়ে চলে এসেছেন, অনেকেই পরিবার পরিজনদের নিয়ে দেখানোর জন্য। এটি হচ্ছে যে গাড়ি সহ নামিয়ে আসার রাস্তা। উপরের হচ্ছে যে থেকে এটা হলো প্রথম এবং দ্বিতীয়। তো এদিকে কোথাও কোনো কিছু নেই, কিন্তু ঠিক এই দিকে আমি একটু যাওয়ার চেষ্টা করি। এদিকে কোনো গোপন রাস্তা নেই, এখানে পানি রয়েছে এবং যত দূর পর্যন্ত দেখা যাচ্ছে
একটু ভালো করে দেখাই, শেষ সীমানা পর্যন্ত এখানে যে নিচের যে পিলার রয়েছে সেই পিলারের যে রড দেখা যাচ্ছে, অপর প্রান্তে এখানে 1 2 3 4 5 6টা পিলারের রড আমার ঠিক ডান দিকটাই, এবং সোজা এখানেও একটি পিলারের রড বের হয়ে আছে। এবং দুর্গন্ধ বলতে এখানে মানুষের পেশাব পায়খানার দুর্গন্ধটা এখানে পাওয়া যাচ্ছে। হয়তোবা এখানে মোটামুটি 2 থেকে 3 ইঞ্চি পানির গভীরতা হবে, যেখানে আমি এখন এর উপরে দাঁড়িয়ে আছি। হয়তো নামলে নামা যাবে। কেউ নেমেছিল কিনা? তোমরা কেউ নামছিল এখানে? পানি কতটুকু কতটুকু বলো তো? এতটুকু? এদিকে কোনো গোপন রাস্তা ছিল কিনা? পেয়েছো তুমি কোনো গোপন রাস্তা? ছিল ভাই, ছিল তো কই গেল সে রাস্তাটা? বুঝি নাই। তুমি কোনো গোপন রাস্তা পেয়েছো ওইদিকে? কোনো রাস্তা পাওনি? এই যে ফ্লোর যা দেখতে পাচ্ছি আমরা সব এরকম সমান, এরকমই সমান। তোমার নাম কি? ইয়াসিন। তুমি তো একটু আগে কথা বলছিলে আমার সাথে, 3-4 ঘন্টা ধরে এখানে ছিলে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ইয়াসিনকে। এবং আরেকটি গর্ত দেখি, মানুষজন আরেকটু ভিড় করছে। ভাইয়া এটা একটু দেখি, কি এটা? এটা হচ্ছে হাড়। হ্যাঁ, এইটা আপনারা কি ধারণা করছেন কিসের হাড় হতে পারে? বড় ভাই আগে 3-4টা পাইছি, এখন আবার এই যে কেবল আবারও পাইলাম। ঠিক আছে, আচ্ছা একটু বলেন আপনি। এখানে একজন ভাই হাড় পেয়েছেন। আপনি কি এর আগেও হাড় পেয়েছিলেন? আগেরও পাইছি। পাইছেন? অন্য কিছু পেয়েছিলেন কিনা? না, শুধু হাড্ডি পাইছে। মানে এই পানি করলে, লাইট মারলে আরো অনেক কিছু পাওয়া যাইতে পারে। আমি তো লাইট ধরে আছি, চেষ্টা করবেন একটু? আপনি তো চেষ্টা করলে ওই দিক পানির ভিতরে যে চেষ্টা। চলেন না যাই, একটু চেষ্টা করি, মানুষজন জানতে চাচ্ছে। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। ঠিক আছে, চলেন ভাই যাই। অনেকেই বলছিল চুল পাওয়া গেছে। চুল কি আপনি পেয়েছেন? চুল উনি দেখতে পান নাই, যদিও আমার বেশি দূর যাওয়া যাবে না, আমার জুতা তো ভিজে যাবে। ঠিক আমি ইট ধরে ধরে যতটুকু পারি যাওয়ার চেষ্টা করব। ভাই আমার তো মনে হয় যাওয়া উপায় হবে না। আচ্ছা আর কি আছে আপনি দেখবেন? হ্যাঁ হ্যাঁ, আমি তো লাইট ধরেই আছি, চেষ্টা করেন আপনি। তো আমরা দেখি শেষ পর্যন্ত কি হয়। পানি ওখানে মোটামুটি ভাই খুঁজছেন, হয়তো একটু গর্ত আছে ওখানে, ওখান থেকে কিছু খুঁজে বের করার চেষ্টা করছেন। গ্রামে যেমন করে মানুষ মাছ ধরার চেষ্টা করে, সেই চেষ্টাটাই ভাই করে যাচ্ছেন। আমরা একটু দেখি আসলে এখানে কি পাওয়া যাচ্ছে। ভাইয়া আপনি কতক্ষণ আগে এখানে এসেছেন? আচ্ছা, কি শুনে এসেছেন আপনি? কোথা থেকে এসেছেন? আপনি আয়নাঘরের কথা শুনে এসেছেন? কোথা থেকে এসেছেন? আচ্ছা, অনেকে এসেছেন যে এখানে আয়নাঘরের কথা শুনে এসেছেন, যে এখানে নাকি তৎকালীন যে সময়ের সরকার ছিল, সেই সরকার নাকি এখানে আয়নাঘর যে সারা দেশে বিভিন্ন স্থানে বানিয়েছিল, এখানেও নাকি তেমন কোনো পরিকল্পনা করছিল, এইরকম কথাবার্তাও মানুষের মুখে শোনা যাচ্ছিল। এই কথার সূত্র ধরে অনেক মানুষ এখানে এসেছেন এগুলো দেখার জন্য। তো একটু আগে এক ভাইকে পাঠিয়েছিলাম আমরা খোঁজার জন্য কি পাওয়া যায়। সে ভাই এখন আমাদের কাছে চলে এসেছেন। আমরা দেখব যে ভাই তিনি কি পেলেন। ভাই আপনি কি পেলেন আমাদেরকে দেখান। কই দেখি, এই যে হাড্ডি পেয়েছেন, এটা তো পুরনো হাড্ডি না? একটু ধরেন দেখি ভালো করে, আমরা একটু দেখার চেষ্টা করি। আপনি হাতটা সরায়েন না। হ্যাঁ ঠিক। এই হাড় কিসের হতে পারে মনে হচ্ছে আপনার? আমি ভাই আগের কোনো মানে রিসার্চ করে আমি কি হবে। আচ্ছা, এটা তো হাড় নাকি হাড়? আচ্ছা, কাটা হাড় গরুর, এটা তো এটা কাটা ভাঙ্গা না, কাটা হাড়ের অংশ। এটা তো নতুন হাড়, একদমই মনে হচ্ছে মাংস লেগে আছে কিছু নাকি, এরকম কিনা দেখেন তো ভালো করে। দাঁত বা মাংসের কোনো অংশ এদিকটা দেখি ভাই, এদিকটাই। হ্যাঁ চর্বি, কিন্তু এটা যদি কোনো মানুষের পুরনো কঙ্কালের হতো, এরকম চর্বি থাকতো? কঙ্কালের হইলে আপনি ধরেন যদি কঙ্কাল একটা মানুষ তো সর্বোচ্চ 5-6 বা 7 মাস এরকম চর্বি থাকে সম্ভব। আচ্ছা আচ্ছা ধারণা করা যায়। আচ্ছা, একটা মানুষকে পচতে সময় লাগে। আচ্ছা, আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ আবুল কালাম আজাদ। আপনি কি করেন পেশায়? রিকশা চালাই। রিকশা চালান। বাসা কোথায় আপনার? বাসায় ছিলাম ভাই। ভাইকে অসংখ্য ধন্যবাদ। ভাই আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন খুঁজে খুঁজে দেখানোর জন্য। হয়তো পানি অনেক বেশি আর যাওয়া যাবে না, তো কিছু যখন পেলাম না একটু দেখাই যে এই রডের, ভাই একটু হাত ঢোকান তো, গর্ত কতটুকু এখানে? গর্ত না, এটা নতুন কি বানাচ্ছে বুঝছেন? আচ্ছা,
না গর্তটা দেখলেন কতটুকু? আচ্ছা, এই তো অবস্থা মোটামুটি। ভাই কি রড কাটলেন নাকি? পাওয়া গেল কিছু? অনেকেই এসেছেন রড কাটার জন্য। তো এই হচ্ছে আমরা এখন পর্যন্ত যা দেখতে পারলাম এবং আপনাদেরকে দেখালাম, এই ছিল অবস্থা। তো মনে হয় না যে তেমন আর কিছু পাওয়া যাবে। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ ভাই। ভাই অনেক চেষ্টা করেছেন কিন্তু উনি কিছুই পাননি। তেমনিভাবে মানুষের মুখ থেকে যা শোনা যাচ্ছে এর বাস্তবতা আসলে তেমন কিছুই পাওয়া যাচ্ছে না। তো এই ছিল সর্বশেষ অবস্থা। আমরা এই আন্ডারগ্রাউন্ড থেকে এখন বের হয়ে যাব। তবে অনেক পাইপ রয়েছে, দড়ি রয়েছে এবং একজন নেমেছেন এখানে। আমরা একটু দেখার চেষ্টা করি। একজন যে নামলেন আসলে উনি কি দেখতে পেলেন। একজন নেমেছেন, দেখা যাক উনি কি পাই। কিছু পাওয়া গেল ভাই? আচ্ছা, ইট তুলছেন উনি। ভাই আশেপাশে কোনো গর্ত আছে নাকি এর মধ্যে ভাই? আচ্ছা, উনি ইট তুলে তারপরে দেখার চেষ্টা করবেন গর্ত আছে কিনা। এই ছিল অবস্থা।